নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন রাই বাংলা লাইভ, সাথে সৌম্য। শুরু করছি জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর। সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আমাদের আজকের আলোচনায় আসার আগে আসুন আমরা পরিচয় করে নিই আমাদের আজকের গেস্টদের সাথে। কারণ আমাদের স্টুডিওয়ে কিন্তু আজকে একজন অতিথি নন, রয়েছেন দুজন অতিথি। রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন মুখার্জি এবং বিশিষ্ট শিশু মনস্তত্ত্ববিদ সুভাষিস দত্ত। নমস্কার স্যার আপনাদেরকে, এবং আপনাদের এই বিজি শিডিউল থেকে সময় বের করে আমাদের স্টুডিওয়ে এসেছেন, তার জন্য আরও একবার ধন্যবাদ আমাদের রাই বাংলার পক্ষ থেকে। আর তার সাথে সাথে প্রিয় দর্শক, আপনারা তো বুঝতেই পারছেন আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু হতে চলেছে শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হবে। সাধারণত যে সমস্যাগুলো আমাদের চোখে পড়ে সেই ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে না, আলোচনা হবে একটু অন্য ধরনের সমস্যা নিয়ে। কারণ আমরা যখন আমাদের বাচ্চাদের শারীরিক বৃদ্ধির দিকে বেশিভাবে নজর দিতে চাই, অনেক সময় মানসিক বিকাশটা কিন্তু আমাদের চোখের আড়াল হয়ে যায়, এবং সেক্ষেত্রে সেই ফল কিন্তু হতে পারে সুদূর প্রসারী। আর সেই ব্যাপারেই কিন্তু স্যাররা রয়েছেন, তারা আমাদেরকে সুপরামর্শ দিয়ে অবশ্যই সাহায্য করবেন। আপনারাও কিন্তু বুঝতে পারবেন আমাদের কোন কোন ক্ষেত্রে নজরদারি অবশ্যই আমাদের বাচ্চাদেরকে বড় করার ক্ষেত্রে দিতে হবে। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। স্যার, আমাদের আজকের অনুষ্ঠানই হচ্ছে শিশু যদি বলি আমরা, বা বাচ্চা যদি আমরা বলি, যে আমাদের বাচ্চারা বা আমাদের শিশুরা যেভাবে বেড়ে ওঠে জেনারেলি নর্মালি, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু কিছু শিশুর মধ্যে আমরা দেখি যে কিছু প্রবলেমস আমরা দেখতে পাই। যে সময় বৃদ্ধির সময়টা, সেই সময়টা আমরা দেখতে পাই, এবং একটু অন্য ধরনের তার হাব ভাব দেখতে পাই, অতিরিক্ত চঞ্চল, অমনোযোগী, বা হচ্ছে কানেক্ট করতে পারছে না প্যারেন্টের সাথে। তো সেই ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা কিন্তু হতে পারে, সেই সম্পর্কে যদি আপনারা কিছু বলেন। ভূমিকা খুব সুন্দর করে সৌম্য বলেছে, যাতে বিষয়ে আমরা আসতে পারি। আমি খুব সহজভাবে দু একটা বোঝানোর চেষ্টা করছি, যেটা আমাদের সকল দর্শকবৃন্দ তাদের কাছে ঠিকভাবে পৌঁছয়। আমরা জানি যে যখন একটা বিল্ডিং তৈরি হয়, অর্থাৎ ইমারত তৈরি হয়, তার কতগুলো পিলার হয়। ইদানিংকালে বিল্ডিং ইটের ওপর ইট গেঁথে সাধারণত হয় না, পিলার দিয়ে তৈরি হয়। কোথাও 4টে পিলার মিনিমাম থাকে, তার থেকে বেশি পিলারও থাকে। এইবার এই পিলারগুলো যদি নড়বড়ে হয়, তাহলে গোটা বিল্ডিংটা নড়বড়ে হয়। ঠিক সেরকমভাবে মানুষের সন্তান মিনিমাম 4টে পিলারের ওপর বড় হয়, বেড়ে ওঠে। এই যে 4টে পিলার, এই পিলারের একটিও যদি নড়বড়ে হয়, তাহলে বিল্ডিংয়ের সেই অংশটা কিন্তু কমজোরি বা দুর্বল হয়। এবং মানুষের জীবনেও যদি দেখা যায় এই পিলারগুলোর একটি কমজোরি, তাহলে সেই বাচ্চা স্বাভাবিক বৃদ্ধি থেকে পিছিয়ে থাকে। এটা নিয়ে যারা চিন্তাভাবনা করেন, যেসব ডাক্তারেরা চলাফেরা করেন, সেই কাজটা আমি এখানে করি। সেটাকে বলে ডেভেলপমেন্ট অ্যান্ড বিহেভিয়ারাল পেডিয়াট্রিক্স। অর্থাৎ সাধারণ শিশুদের যেসব সমস্যা, তার থেকেও অন্যরকম একটা এই সমস্যা, যেটা নিয়ে খুব কম সংখ্যক ডাক্তারবাবু এর মধ্যে আছেন। তার মধ্যে আমি এটি একজন, যে এই বিষয়টা বুঝি। যেমন খুব সহজভাবে বুঝিয়ে দিই, 4টে পিলার। একটি হলো 3, 6, 9, 12-তে বাচ্চা কি কি করে। অর্থাৎ প্রথমে ঘাড় শক্ত হয়, 6 মাসে বাচ্চা বসতে পারে, 9 মাসে বাচ্চা দাঁড়াতে পারে, 12 মাসে হাঁটতে পারে। সাধারণত একটু এদিক ওদিক হতেই পারে, এটি একটি পিলার। আমি কোনো মেডিকেল টার্মে যাচ্ছি না, কারণ সবার পক্ষে কঠিন হবে। আর একটি কি, আধো বুলি দিয়ে শুরু হয়, 3-4 মাস মুখে, তারপরে 6 মাসে সে একটা করে মনোসিলেবল, অর্থাৎ একটা শব্দ দিয়ে কোনো শব্দ করে, 9 মাসে দুটো দিয়ে বাবা, কাকা, মামা বলে, এবং 12 মাসে আধো আধো 2-4টে কথা বলে। 15 থেকে 1.5 বছরে, 15 মাস থেকে 1.5 বছরের মাথায় সে কথা বলে। এটি একটি পিলার। 3 নাম্বার, ভালো করে একটু শুনুন, 4টে পিলার মনে রাখলেই কিন্তু আমাদের খুব মনে পড়বে যে আমাদের শিশুও এইভাবে বড় হয়েছি, আমরাও হয়েছি। 3 নাম্বার পিলারে কি আসে, বাচ্চা ছোট্টবেলায় যখন প্রথমে দৃষ্টি ঠিক হয় না, তখন সে কোথায় তাকাচ্ছে বুঝতে পারি না। 3 মাসের বাচ্চার মুখের কাছে মানুষের মুখ নিয়ে গেলেই ফিক করে হাসে, যাকে আমরা বলি সামাজিক হাসি বা সোশ্যাল স্মাইল। আচ্ছা, হলো। এবার তারপরে সেই বাচ্চায় কি করে, একটু বড় হলে সে রীতিমতো আমাদের দিকে রেসিপ্রোকেশন হয়, অর্থাৎ আমরা যা করি সেও তার পরিবর্তে কিছু হয়, হাসতে পারে, কাঁদতে পারে। এবং 9 মাসের মাথায় সে টাটা বাই বাই করছে, 1 বছরে কিন্তু সে কোন কোলে যাবে সে ঠিক করে।
পরিচিত কোল থেকে কেড়ে নিলে সে কাঁদে এবং যদি পছন্দের কোল হয় সে এগিয়ে যায়। এটা হলো পার্সোনাল সোশ্যাল। এর সঙ্গে এই স্পিচ, যেটা আগেরটা বললাম, স্পিচ ল্যাঙ্গুয়েজ আর এই পার্সোনাল সোশ্যাল দুটোকে মেলায় যে জিনিস তাকে বলে কমিউনিকেশন। প্রচন্ড ইম্পর্টেন্ট, পরে বলছি ডিটেলস। তাহলে 3টে পিলার হলো। এবং এর সঙ্গে আছে কগনিটিভ, অর্থাৎ আমার বুদ্ধি। যে কারণে মানুষ কুকুর বিড়াল নয়, শুধুমাত্র দেখতে আলাদা হলেই হয় না, এই ব্রেন আমাদেরকে কিন্তু আলাদা করেছে। কগনিশন কি? অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল। একটা বাচ্চা জিনিসটা খেলছিল, আমরা লুকিয়ে ফেললাম, টুকি, বাচ্চা কিন্তু সেটা খুঁজবে, কোথায় গেল। একটা বয়সের আগে সে খোঁজে না, চলে গেছে, ওটা আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কিন্তু একটা 9 মাসের বাচ্চা, তার চোখের আড়াল হলে সে সেটা খুঁজবে। তার মানে তার ব্রেন তাকে বলছে যে ওই জিনিসটা আমার চোখের সামনে থাকা উচিত ছিল, এখন নেই, তাহলে কোথায় পেতে পারি? পড়ে গেল, সে খাটের নিচে খুঁজবে, তার নিচে হাত ঢুকাবে। অথবা খাট থেকে নামতে গেলে, যে উঁচু খাট হলে আমি নামতে পারবো না, কাউকে আমি ডাকবো যে আমাকে কোলে নাও। এই যে ছোট ছোট বুদ্ধি, এগুলো আমি ছোটবেলার কথা বলছি, বড় হয়ে বুদ্ধি সবাই জানে। তো এইগুলো যে জিনিসগুলো বেড়ে ওঠা, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চার কগনিটিভ এবিলিটি কি। এরকম 4টে পিলার, এটাকে আরো ভাগ আছে, আমি ডিটেলসে অত যেতে চাই না, সেগুলো অনেক কঠিন জিনিস হয়ে যাবে। এরকম 4টে পিলার নিয়ে বাচ্চা বড় হয়। আমরা মা বাবারা যারা আমাদের কাছে আসেন, প্রথম থাকে বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা, বাচ্চা ঘুমোচ্ছে কিনা, ওজন বাড়ছে কিনা। অতিরিক্ত যারা সজাগ তারা দেখেন ওজন বাড়ছে কিনা, কিন্তু এই যে পিলার অনুযায়ী বড় হচ্ছে কিনা এটা কিন্তু আমরা দেখি না। কখন দেখি? যখন অনেক দেরি হয়ে যাচ্ছে, সেইখানেই আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ মাইলস্টোন, সেই বিদ্যাসাগরের কথা ভাবুন, রাস্তা চিনেছিল মাইলস্টোন দিয়ে। ঠিক সেরকম ভাবে আমাদের হেলথের যে মাইলস্টোন, এইগুলো ঠিক ঠিক সময়ে এগোচ্ছে কিনা, এটা নিয়েই আমাদের কাজ। এবং এটা প্রচন্ড জরুরি, এটা বোঝানোটাও আমাদের অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের কাজ। একদমই স্যার। আর তার সাথে সাথে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিশু মনস্তত্ত্ববিদ সুভাষিত স্যার। সুভাষিত স্যারের কাছে একটা প্রশ্ন। আমরা যখন চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি পড়ি, সেই সময় আমরা টার্মগুলো পাই, বৃদ্ধি এবং বিকাশ। এই শব্দ দুটো কিন্তু অনেকটা একই রকম, সিনোনিম টাইপেরই, কিন্তু এদের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। বৃদ্ধি বলতে এবং বিকাশ বলতে আমরা কি বুঝি, সেটা যদি আমাদের প্রিয় দর্শকদেরকে একটু আলাদাভাবে বুঝিয়ে দেন। খুব সুন্দর প্রশ্ন সৌম্য। এবং ডক্টর মুখার্জি যেখানে শেষ করলেন যে পেরেন্টসরা ডাক্তারবাবুর কাছে এসে জিজ্ঞেস করেন যে ও খাচ্ছে না, বা যেটা হয় হাইট আর ওয়েট, আমরা যেটা প্রচুর লিস্ট, কমপ্লেন বা অন্যান্য কিছু 10টা বিজ্ঞাপন বাজারে রয়েছে, যেটা থেকে আমরা কিন্তু কনসার্ন শুধু এই দুটো বিষয় নিয়ে, হাইট আর ওয়েট। এর বাইরে যে অন্যান্য বিষয়গুলো, যেমন ধরুন 3 মাসে একটা বাচ্চার ঘাড় শক্ত হচ্ছে, তার সাথে তার সোশ্যাল স্মাইল আছে কিনা, ঘাড় শক্ত হচ্ছে না বসছে না, সেটা কিন্তু মানুষ সহজে বুঝতে পারছে, যেখানে ফিজিক্যাল ডিসেবিলিটির কোনো একটা ভয় আছে। কিন্তু 3 মাসে একটা বাচ্চার সোশ্যাল স্মাইল নেই, এটা কিন্তু অধিকাংশ মানুষেরই এইটা দেখার মানে অ্যাওয়ারনেস আমাদের সোসাইটিতে নেই। এবং তারপরেরও যেটা কথা, যেটা 9 মাসের কথা বললেন, বা 12 মাসে বা অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় আমাদের এই বিকাশটা নিয়ে আমাদের সমাজ অ্যাকচুয়ালি সচেতন নয়। এবং আলটিমেটলি বিষয়টা গিয়ে তখন দাঁড়ায় যখন 1.5 বছর বা 2 বছরে গিয়ে একটি বাচ্চা কথা বলছে না, তখন বাবা মা সচেতন হন যে কি ও তো কথা বলছে না। তারপর ধীরে ধীরে অনেকটা আমাদের কাছে নিয়ে আসার পরে, অ্যাসেসমেন্ট করার পরে কিছু কিছু জিজ্ঞেস করলে বেরিয়ে আসে ও তো ডাকলে শোনে না। এবং ডাকলে শোনে না। এবং ততদিনে যেটা হয়, যেটা সবচেয়ে ভয়ানক, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেই সমস্যাটা, এর থেকেই শুরু হয় জেদ। কেননা কমিউনিকেশন এমন একটা পার্ট, যে জিনিসটা একটা শিশু চাইছে, সে যদি সঠিকভাবে চাইতে না পারে, সেখান থেকেই তার কি হয়, একটা ক্রাইসিস তৈরি হয়। সেই ক্রাইসিস থেকেই কিন্তু তারপরে শুরু হয় জেদ। এবং সেই জেদ যখন বাবা মা ম্যানেজ করতে পারেন না, তখনই সেটা গিয়ে দাঁড়ায় একটা ভয়ানক পরিস্থিতিতে। এই জেদ কিন্তু আমাদের একটা সাংঘাতিক কাজ, যেটা ডক্টর মুখার্জি বলছিলেন আমরা করি। আমি জায়গাটা আরেকটু ডিটেইলে বলতে চাইবো আপনাদের। সেটা হচ্ছে পিডিয়াট্রিশিয়ান সারা ভারতবর্ষে প্রায় 1 লক্ষর ওপরে আছেন, কিন্তু ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান 750+ এখন অবধি সারা ভারতবর্ষে। তো আমরা সো লাকি যে আমরা রায়গঞ্জের এই এলাকায় ডক্টর মুখার্জি আমাদের সাথে আছেন বলেই আমরা প্রায় 16 জনের আমাদের টিম আমরা এই কাজটা করতে পারি। আমরা রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি এবং কুচবিহারে আমরা ক্লিনিকটা করছি, যেখানে প্রচুর বাচ্চাদের আমরা এই সার্ভিসটা দিতে শুরু করেছি।
যেখানে পুরো টিম রয়েছে, সেই আমরা টেকনিক্যাল টার্মগুলোতে কখনোই যেতে চাইছি না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি এই সামগ্রিক বিষয়গুলো ভাবি, মানে পিলার খুব সহজভাবে বললেন উনি কথাটা, যে 4টে পিলার, মানে আমরা সেখানে দেখব তার কগনিটিভ স্কিল, কমিউনিকেশন স্কিল, যে বিষয়গুলো আর কি। অন্যান্য জিনিসগুলো আমরা যদি একটু একবার ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানকে দিয়ে আমরা যদি একবার অ্যাসেস করিয়ে নিই, যে কোনো ডাক্তারবাবুর কাছে আপনারা যান, যে কোনো কারোর কাছে দেখাতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তার ডেভেলপমেন্টাল মাইলস্টোন দেখাটা আজকের দিনে সবার খুব জরুরি। কেননা আগামী দিনে যেটা হচ্ছে, ফিজিক্যাল ডিসেবিলিটি চোখে দেখা সহজ, যে কোনো একটা বাচ্চা হাঁটতে পারছে না, আমাদের কিন্তু সিম্প্যাথি খুব সহজেই আসে। কিন্তু একটা বাচ্চা এক্ষুনি আমি নিয়ে গেছি একটা বাজারে, মা নিয়ে গেছে কোনো একটা মলে, সেখানে বাচ্চারা যখন যারা ছুঁড়ে ফেলছে, তখনই কিন্তু সবার খুব খারাপ নজর পড়ছে, মা বাবা ভালো করে শাসন করেনি, ওই জন্যই এমন হয়েছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে এইটা আমরা সত্যিই বুঝে উঠতে পারছি না। তা আমি ওই রাই বাংলাকে সত্যিই ধন্যবাদ জানাবো যে আপনারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই জন্যই হয়তো মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো, যেটা আমাদের মূল উদ্দেশ্য। একদমই। সুভাষিস স্যার কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে বৃদ্ধি আর বিকাশ, মানে বৃদ্ধি বলতে আমরা শারীরিক বিকাশের কথা বলতে পারি, কিন্তু বিকাশ শব্দটা দ্বারা কিন্তু আমাদের যে মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ, সেই শব্দটাকে কিন্তু আমরা সেখানে বোঝানোর চেষ্টা করছি। সুতরাং তার সাথে সাথে আপনাদের কাছে আরো একটা প্রশ্ন রাখবো আপনাদের দুজনের কাছেই, যেটা আপনারা এক্ষুনি বললেন, দুজনেই বললেন বা সুভাষিস স্যার বললেন আমাদেরকে, যে এই যে ছোট বাচ্চারা যখন প্রথমে তাদের স্পিচ আসছে না, তারপরে আপনাদের কাছে নিয়ে আসলে আরো বিভিন্ন ধরনের সমস্যাগুলো উঠে আসছে, যে বাচ্চা কমিউনিকেট করছে না, বাচ্চা কথা বলছে না, বা বাচ্চাকে ডাকলে শুনছে না, সেই কারণে তার স্পিচ আসছে না, বিভিন্ন কারণ আপনারা খুঁজে বের করেন। তো এই ধরনের সমস্যাগুলো বেসিক্যালি কেন হয়? এটা কি কোনোভাবে হেরিডিটিক্যালি আসতে পারে, বা এটা আমার যে পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট সেটা এর জন্য দায়ী? আমি সুভাষিসই বলবেন বেশিটা। আমি ছোট্ট দিয়ে একটা কথা বলি, যেটার সঙ্গে সবাই কোরিলেট করতে পারবেন, একটু ভালো করে আমার কথাটা শুনুন। একটা শিশু জন্ম হলো, তো আমাদের প্রথম কি চাই আমরা শুনতে? কান্না। বাচ্চা কাঁদছে কিনা, যেই কাঁদলো খুশির জোয়ার উঠলো পরিবারে, যে পরিবারে নতুন অতিথি এলো, প্রথম কান্না, দা ফার্স্ট ক্রাই। কেন? ওই মানুষটা পৃথিবীতে জন্মে জানান দিল যে আমি এসেছি, এটা হলো তার প্রথম ক্রাই। তারপর থেকে তার প্রত্যেকটা কান্না মাধ্যমে সে কিছু না কিছু কিন্তু বলছে। হয় খিদে পেয়েছে, না হলে হিসু করেছে, না হলে পেটে ব্যথা করছে, অথবা হোয়াট এভার, কোলে যেতে চায়, মায়ের কোল থেকে নিয়ে নিচ্ছে। প্রত্যেকটা কান্না তার একটাই ভাষা, প্রথম কয়েক মাস সে কান্নার মাধ্যমে প্রকাশ করছে। সেটা কি? কান্নাটা কি? ওয়ে অফ কমিউনিকেশন। তাহলে আপনি ভাবুন, দুটো মানুষ একে অপরকে চেনে, দার্জিলিং বেড়াতে গেছে, দুজনের কাছে ফোন আছে কিন্তু ফোন নাম্বার নেই একের কাছে অপরের, কারণ একজন সিম চেঞ্জ করেছে। আচ্ছা, তাদের মধ্যে কি হলো না? কমিউনিকেশন। দুজনের দেখাই হলো না। এখান থেকে বলে গিয়েছিল যে আমরা দার্জিলিং এ গিয়ে মিট করব, দুজনের ফোন নাম্বার ছিল, কোনো কারণে একজনের ফোন নাম্বারটা চেঞ্জ করতে হয়েছে। তাদের মধ্যে কি তৈরি হলো না? কমিউনিকেশন। দুজনের দেখাই হলো না। ঠিক সেরকম আমরা পাশাপাশি রয়েছি। এই যে রাগ জেদের কথার মূল বিষয়বস্তুটা এটা, যে প্রত্যেকটি বাচ্চার রাগ জেদ আজকাল খুব কমন, এবং সহজে আমরা তাদেরকে স্ট্যাম্প মেরে দিই, আমার বাচ্চা খুব জেদি, জানেন তো। এবং আপনি 90% মা বাবাকে জিজ্ঞাসা করুন, দুটো জিনিসের উত্তর পজিটিভ হ্যাঁ আসবে। একটা হলো ভালো খায়, কেমন? কিচ্ছু খায় না, নাম্বার 1, ওটার মধ্যেও আছে কমিউনিকেশন। এবং নাম্বার 2, ও কি খুব জেদি? প্রচন্ড জেদি, ডাক্তারবাবু শুয়ে পড়ে যায়, না করে না, ও করে না, আপনারা করাচ্ছেন। সেই ব্যাপারটাতে আমি সুভাষিস আমাদের বলবেন ডিটেলসে, যে রাগ জেদ যেটার সঙ্গে আমরা প্রতিটি বাবা মা কোরিলেট করতে পারি, সেটা কেন। এবং কমিউনিকেশন অনেক বড় কথা, আমি মেডিকেল টার্ম ইউজই করতে চাইছি না, খুব সামান্য যেগুলো আমরা রোজকার জীবনে দেখি সেইগুলো তৈরি হয় কেন, এটার গভীরে আমার মনে হয় উনি খুব সুন্দরভাবে আলোকপাত করতে পারবেন। দুটো জায়গায় এখানে বিষয় বেরিয়ে আসছে, যেটা হচ্ছে এক হচ্ছে কমিউনিকেশন, আর এটা হচ্ছে এদিকে আমাদের বিহেভিয়ার। তো যেটা হয় যে, যেমন একটা কান্না, প্রথম কান্নাটা আমাদের একটা সম্পূর্ণ ভিন্ন, সারা জীবনের প্রতিটা কান্নাই কিন্তু আমাদের অন্য মানে। তো প্রতিটা কান্নাই যেটা হয় কোনো না কোনোভাবে কমিউনিকেট করা। একটা শিশুর ক্ষেত্রেতেই কমিউনিকেশনে বিভিন্ন একটা ধাপই রয়েছে। আমাদের WHO-র একটা কেয়ার গিভার স্কিল ট্রেনিং চলছে গত 2020 থেকে সারা পৃথিবীর প্রায় 40টা দেশে একসাথে এই ট্রেনিংটা চলছে। আপনারা যে কেউ নেটে সার্চ করলেও দেখতে পারবেন, WHO.CST।
তাতে অল ইন্ডিয়ায় 4টে অর্গানাইজেশন এই কাজ করছে, তার মধ্যে শিশু মঙ্গল একটি, আর বাকি আরও 3টে ইন্ডিয়ার অর্গানাইজেশন এই কাজটা করছে। সেখানে আমরা এই কমিউনিকেশনের স্টেপটা নিয়ে WHO কি বলছে দেখুন, যে কমিউনিকেশনের প্রথম ধাপ কিন্তু কান্নাই, তারপরে সেখানে লুকিং, সেখানে রিচিং, যেটা হয় শিশুরা হাত দিয়ে কিছু ধরতে চায়, তারপরে হ্যান্ড লিডিং, অনেক সময় হয় অনেক বাচ্চারা কথা বলছে না কিন্তু আঙুলটা এভাবে ধরে নিয়ে যাচ্ছে, তারপরে ট্যাপিং, কোথাও শব্দ করছে, তারপরে বিভিন্ন রকম পয়েন্টিং, ওয়ার্ড অ্যাপ্রক্সিমেশন, বিভিন্ন কিছু রয়েছে। আসলে প্রতিটা জিনিসই কমিউনিকেশন। এবার কি হচ্ছে, এর সাথে কিভাবে বিহেভিয়ার রিলেট করছে, ধরুন আমি কোনো একটা জিনিস চাইছি, সেটা যখনই আমি পাচ্ছি না তখন কিন্তু আমার একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। সেই ক্রাইসিস থেকেই কিন্তু আমার অ্যাংজাইটি ক্রিয়েট করছে এবং তারপরেই আমার মাধ্যমটা বদলে যাচ্ছে। খুব সহজভাবে ধরুন আমরা একজন অপরের কাছে অন্য একটা জিনিস চাইছি, প্রথমবার কিন্তু আমি তাকে বলছি না খুব খারাপভাবে যে আপনি আমার ওটা দিন, আমি কিন্তু প্রথম খুব পোলাইটভাবেই বলছি। দ্বিতীয়বার, তৃতীয়বার যখন আমি ফেল করছি তখন কিন্তু আমার ওই প্রথমবারের বলার টিউনটা সেম নেই, অটোমেটিক চেঞ্জ হয়েছে। আমি বিভিন্নভাবে আমার বলাটাকে চেঞ্জ করছি, কেননা আমি চাইছি আমার জিনিসটাকে পেতেই হবে। একটা শিশুর ক্ষেত্রেও আমরা সারাটা দিন যেটা করে যাচ্ছি, একটি শিশু আমাদের সামনে রয়েছে, তাকে আমি বলছি এখানে বসবে না, এটা করবে না, ওখানে দাঁড়াবে না, ওটা ধরবে না, ওখানে ঘুরবে না, সারাটা দিনে আমরা যদি দেখি সারাদিনে +500 আমরা তাকে না বলে যাচ্ছি, নেগেটিভ। এবং যেটা হয় সবচেয়ে বড় কথা, ঘুরে ফিরে প্রতিটা জিনিস রিলেটেড, যেই যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এক একটা বয়সে শিশুদের এক একটা নর্মাল ডেভেলপমেন্ট থাকে। যেমন ধরুন 15 মাস থেকে 24 মাস পর্যন্ত একটি শিশু যে একটা জিনিস তুলে মুখে দেবে, এটা তার স্বাভাবিক আচরণ। এবার তখন যদি তাকে বাধা দিয়ে আমরা কেন ভাবি নোংরা জিনিসটা মুখে দেবে, কিন্তু সে ওটা মুখে দিয়েই সে 10টা জিনিসকে মেজার করতে চায়। এমনকি ধরুন আগামী দিনে এমন হতে পারে যে মুখে হাত দেওয়াটা আমি বারবার বের করে দিই, আগামী দিনে হতে পারে সেই শিশুটা নখ কাটবে। মানে এমন অদ্ভুত বিষয়গুলো কিন্তু আমরা যখন জানি না তখনই আমাদের কিন্তু সমস্ত জিনিসটা গুলিয়ে যায়। তা কোথাও গিয়ে ব্যাপারটা শুধু একজন ডাক্তার, একজন থেরাপিস্ট, একজন সাইকোলজিস্টের কাজ নয়, কাজটা পুরো সমাজের। মানে আমাদের একটা কাজ চলছে এসআর থিওরি নিয়ে, আমরা তার হাইপোথিসিস আমাদের চলছে এই মুহূর্তে, সেখানে আমাদের কিছু স্ট্র্যাটেজি রয়েছে এবং আমরা আগামী দিনে যেটা আমাদের প্রস্তাব, সারা পৃথিবী জুড়ে এমন নিয়ম হোক যেখানে পেরেন্টিংয়ের ট্রেনিংটা মাস্ট হয়ে যাক, যেখানে একটা শিশু আমার বাড়িতে আসার আগে আমি যেন একটা মিনিমাম 3 মাস বা 6 মাসের একটা ট্রেনিং নিই যে আমি আমার শিশুকে কিভাবে বড় করব। কেউ একটা 20 বছরের প্রজেক্ট আমরা কিন্তু কেউ ভাবি না যে আমায় কিছু শিখে আমার ছেলের সাথে সার্ভ করতে হবে। আমরা প্রত্যেকেই ভাবছি আমরা মানুষ করেছি 6টাতে। এখানে একটা ছোট কথা বলি, ও যেহেতু বললো সিএসটির কথা, অর্থাৎ কেয়ার গিভার স্কিল ট্রেনিং, এটা একটা অদ্ভুত বৈপ্লবিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে এটা শুরু করেছিলাম আমরা শুধুমাত্র আমাদের যে পিছিয়ে পড়া শিশু তাদের বাবা মায়ের জন্য, এবং প্রথম দুটো ব্যাচ যাওয়ার পরে আমরা অদ্ভুতভাবে দেখলাম যে যেসব তথাকথিত বাবা মা তাদের সন্তানের সমস্যা নেই বলে পরিগণিত, তারা যখন আমাদের কাছে এসে এই ট্রেনিং নিল এবং শেষের দিন তারা আমাদের এখানে কেঁদে গেছে। আমি চাই না কেউ কাঁদুন, সেটা আমাদের চাহিদা নয়, বলছি মানে তারা প্রোগ্রামটার সাথে, এটা WHO এর প্রোগ্রাম, সুতরাং স্ট্যান্ডার্ড নিয়ে আমার মনে হয় আমি কি বললাম ওটা খুব লিস্ট ইম্পর্টেন্ট আর কি। প্রোগ্রামটা WHO-র, সুতরাং একটা WHO ট্রেনাররা ট্রেনিং দিয়ে এইটা বোধহয় সাফল্য বলবো আমি, যে সাধারণ বাবা মা যাদের আমাদের কাছে ওই সমস্যা নিয়ে আসেনি, তার বাচ্চার অন্য সমস্যা নিয়ে এসেছিলেন, তারা এই প্রোগ্রামটি করে এতটা উপকৃত হয়েছে যে তারা শেষের দিন আমাদেরকে মানে দুহাত তুলে আশীর্বাদ বলুন বা ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করেছেন। এইটা আমার মনে হয় যে এটা একটা মানে আমাদের শিশু মঙ্গলের একটা বিরাট বড় পাওনা। সুতরাং সিএসটি ওয়েবসাইটে দেখুন, শিশু মঙ্গলের ওয়েবসাইট নয়, WHO ওয়েবসাইটে দেখুন, সিএসটি ইজ নিডেড ফর ইচ অ্যান্ড এভরি চাইল্ড উইথ প্রবলেম ইন কমিউনিকেশন। এখানে কোথাও কোনো সমস্যা নেই, এবং আমরা শ্লাঘাবোধ করি যে এই ট্রেনিং ভারতবর্ষের 4টে অর্গানাইজেশনের মধ্যে আমরা পেয়েছি। একদমই স্যার। শুধু কমিউনিকেশন নয়, মানে হাউ টু গেট অ্যাটেনশন,
যেটা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, যে পড়াশোনা নিয়ে একটা সমস্যা, অ্যাটেনশন ডেভেলপ করবো আমরা কিভাবে, কমিউনিকেশন ডেভেলপ করবো কিভাবে, এবং সবচেয়ে বড় কথা ফাইনালি রাগ জেদ, সেটা নিয়েও এই সিএসটি প্রোগ্রামেই আমাদের পুরো স্ট্র্যাটেজি রয়েছে। আমাদের পরবর্তী আলোচনায় আমরা যেটা আসবো সেটা ওই আপনাদের কথার জেরটা নিয়ে আমি একটু জিজ্ঞাসা করবো আপনাদের কাছে। সেটা হচ্ছে যে এই যে আমরা মেন্টাল হেলথ বা মেন্টাল ডেভেলপমেন্টের দিকে অনেক সময় খেয়াল রাখছি না, যার জন্য বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো সেই সমস্যাগুলোর জন্য আমাদেরকে দায়ী কাদেরকে করতে হবে, মানে কারা দায়ী, প্যারেন্টসরা দায়ী না পরিবেশ দায়ী, সেই বিষয়ে তো জানবই। এবং তার সাথে সাথে মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের সমাজ এবং অভিভাবক, আমাদের পরিবার, এদের কতটা ভূমিকা রয়েছে এই ব্যাপারে আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন অবশ্যই নেব। কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাই বাংলা লাইভ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আমাদের আজকে স্টুডিওয়ে কিন্তু রয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন মুখার্জি এবং বিশিষ্ট শিশু মনস্তত্ত্ববিদ সুভাষিস দত্ত। স্যার, আপনাদেরকে আরও একবার ধন্যবাদ আমাদের স্টুডিওয়ে আসার জন্য। আমরা আমাদের আলোচনায় ছিলাম, এবার আমরা চলে যাই যে যেটা আপনাদের কাছে প্রশ্নটা রেখেছিলাম, যে এই যে মেন্টাল হেলথ বা মেন্টাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে কারা দায়ী এবং এই মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাদের ভূমিকা কীরকম, মানে আমরা তো প্রতিটা স্তরেই যাই, মানে ধরুন প্রথমে প্যারেন্টস, দেন ফ্যামিলি, পরিবার, এবং তারপরে সমাজ। মানে যত বয়স বাড়তে থাকে আমাদের কিন্তু গণ্ডিটাও বড় হতে থাকে, পরিচয়ের গণ্ডিটা। স্কুলকে বলা হয় হচ্ছে মিনিয়েচার সোসাইটি, তাই না? স্কুল থেকে কিন্তু আমরা সমাজবদ্ধ হতে শিখি। তো একটু আপনারা যদি এই ব্যাপারটা একটু আলোকপাত করেন এই বিষয়ে। একটা জায়গায় শিশুদের নিয়ে আমরা যারা কাজ করি মানে বাবা মা, আমরা যারা প্রত্যেকেই আমাদের বাড়িতে সন্তানের, আমাদের সবাইকে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে একটা ইউনিভার্সাল কোশ্চেন, যে আমরা কি চাই আমার শিশুর কাছে, তাহলে এটা খুব কমন টার্ম উঠে আসবে, চাইল্ড টু বি কম অ্যান্ড কমপ্লায়েন্ট। আচ্ছা, আমার শিশু যেন আমার কথা শোনে। এই একটা চাওয়া কিন্তু আমাদের প্রত্যেকের, এবং যদি শিশু আমার কথা শোনে তাহলেই কিন্তু আমি ওকে নিয়ে একদম ঠিক চাঁদের দেশে আমি নিয়ে চলে যাব। আমাদের প্রত্যেকের যা কিছু স্বপ্ন, যা ভাবনা, যেখান থেকে যেভাবেই ভাবি না কেন, তো এই যে কাজটা, সেই কাজটা করতে গিয়ে আমরা কি করছি, আমরা প্রত্যেকেই কিন্তু নিজের যা সর্বশক্তি তাই দিয়ে কিন্তু চেষ্টা করছি। সেই চেষ্টাটা করছেন একজন, যে ছেলেটি স্কুলে ফার্স্ট হচ্ছে তার মাও করছেন, যে ছেলেটি নাম্বার কম পাচ্ছে তার মাও করছেন, যে ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে কোনো খারাপ কাজ করছে তার মাও কিন্তু কোথাও ট্রেনিংয়ে পাঠাননি যে আমার ছেলেটি যেন এই খারাপ কাজটা করে, তিনিও কিন্তু ভালোই চেষ্টা করেছেন। আচ্ছা, কোথাও আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু আমরা কখনো কখনো ফেল করছি, আবার কখনো কেউ হয়ে উঠছি সাকসেস। অ্যাকচুয়ালি বলতে গেলে এই যে স্ট্র্যাটেজি, কোথাও একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি নেই বললেও ঠিক হয়। আমরা প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন প্যারেন্টসদের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। WHO যে প্রোগ্রামের কথা আমরা বারবার বলছি, কেয়ার গিভার স্কিল ট্রেনিং, সেখানেও কিন্তু সেটা ফিল্ড ট্রায়াল ট্রেনিং চলছে। মানে এত দেশের সমস্ত বাচ্চাদের ডেভেলপমেন্টাল প্রসিডিওর এক। প্রচুর দেশে, আমি উল্লেখ করলাম যে 40টা দেশে কাজ হচ্ছে একসাথে, সেখানেও কিন্তু ডেভেলপমেন্টাল প্রসেসটা এক। মানে কিভাবে আমি তার সাথে ব্যবহার করব, আমার কোন আচরণে সে ভালো করে কমিউনিকেট করবে, সে তার ভালো করে আমি অ্যাটেনশন ধীরে ধীরে পাবো, তার সাথে আমি এনগেজমেন্ট তৈরি করতে পারবো, এবং যেই আমি এনগেজমেন্ট তৈরি করতে পারবো তাহলেই তো কেল্লা ফতে। এনগেজমেন্ট যেই তৈরি হবে আমি কিন্তু আমার স্বপ্নের দেশে তাকে নিয়ে যাব। দেখবেন অনেকেই যেটা হয়, যে ধীরে ধীরে শিশু যখন একটু বড় হয়ে যায়, মানে একটি ছোট্ট 3 মাসের শিশু, তার কাছে গিয়ে যদি আমি একগাল হেসে বলি ঘুন্টু আনা, সে কিন্তু হেসে ওঠে। ঠিক সেই শিশুটি যখন 3 বছর হয়, তাকে কিন্তু আমি ঘুন্টু মানা বললে হেসে ওঠে না, তাকে আমি একটা গাড়ি দিয়ে সামনে ইমপ্রেস করতে হবে। ঠিক যদি 9 বছরের একটি বাচ্চা হয়, তাকে কিন্তু গাড়ি দিয়ে ইমপ্রেস করা যায় না, তাকে তুলে আনতে হবে আমার মোবাইলটা, সে গেম। এবং ঠিক যখনই সে গিয়ে অ্যাডোলেসেন্সে স্টেপ নিচ্ছে, মানে তার যখন 13-14, তখন তাকে ইমপ্রেস করা আরো কঠিন। মানে ছোট্টবেলাটা এত ইম্পর্টেন্ট, তার এই লাইক এরিয়া বাড়িয়ে নিলেই আমি কিন্তু তাকে আমার জগৎটায় রাখতে পারবো। কিন্তু
আমি যদি এই ছোটবেলাটাই ভুল করে ফেলি, তাহলেই সে যখন স্কুলে বা কলেজের গণ্ডি পেরিয়ে যাবে, সেদিন আর আমার কন্ট্রোলে থাকবে না। যেদিন আমার কিন্তু বুকটা কেঁপে উঠবে যে কলেজে গিয়ে কোনো খারাপ ছেলের সাথে মিশে ফেলবে না তো, খারাপ কাজটা করে ফেলবে না তো। আমাদের প্রত্যেকের কিন্তু সতর্ক হতে হবে ছোটবেলায়। আমরা তো এই টার্মটা ইউজ করছি, ঠিক যেমন আপনি ভ্যাকসিন দিচ্ছেন যাতে ওর আগামী দিনে চিকেন পক্স না হয়, ঠিক একটা শিশুর চরিত্র গঠনটাও ছোটবেলায় করে নিন। বড় হয়ে আপনাকে এত টেনশন নিতে হবে না, ওর এত বড় রোগ হয়ে গেছে ভাবতে হবে না, ছোট্টবেলায় ভাবুন, প্লিজ ভাবুন গোটা বিষয়টা নিয়ে। এটা কেন বলছি, কেন, তার কারণে মেডিকেল বেসিসটা কোথায় সেইটা জানতে হবে। ধরুন আপনার পুরনো বাড়ি ছিল একটা, খুব সহজভাবে বোঝানোর জন্য বলছি, আপনার একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটাতে ঘর দৌড় ছিল, একতলাতে আপনি থাকতেন, সেগুলো আস্তে আস্তে পুরনো হয়ে গেল। আপনি ডিসিশন নিলেন যে আপনি এবার পিলার সাইড দিয়ে তুলে দোতলা বাড়ি করবেন। দোতলা বাড়িতে গেলেন, যখনই গেলেন নিচতলার বাথরুম, নিচতলার ওয়্যারিং পুরনো হয়ে গেল, দোতলা আপনার নতুনভাবে গড়ে উঠলো এবং সেইখানকাতে আপনারা ব্যবহার করতে শুরু করলেন, একতলাটা পুরনো হয়ে গেল। ঠিক সেরকম একটা বাচ্চার জীবনের প্রথম 3টে বছর, যেটাকে আমরা বলছি 1000 days of life, এটা ইসের ওয়েবসাইটে পাবেন আপনি, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট মানব জীবনের হলো ফার্স্ট 1000 days। 1000 কেন, 365 ইন্টু 3 হিসেব করুন, 1100 হয়। সেটাকে হাজার সুবিধার জন্য হাজার বলা হয়েছে। যে ফার্স্ট 1000 days of life is most important because ওই সময় হিউম্যান ব্রেনের মধ্যে যে অজস্র কোটি কোটি নিউরন আছে, সেই নিউরনগুলো প্রলিফারেট করে সাংঘাতিক। অর্থাৎ যে বাচ্চা চোখের সামনে দেখছে যে বাড়িতে অশান্তি, সে কিন্তু ওই অশান্তিটাকে নেবে, বাইরের ভালো জগৎটাকে ভুলে যাবে এবং তার ভালো নিউরনগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হবে, খারাপ নিউরনগুলো সক্রিয় হবে। আপনার বাচ্চাকে রোজ আপনি শেখাচ্ছেন যে জোর করে না খেলে সে খায় না, সে কিন্তু জানে যে যতক্ষণ আমাকে জোর না করবে আমি খাবো না, ওর ভালো লাগলেও ও খাবে না। তার মানে ওর ওই নিউরন ওকে ওইভাবেই তৈরি করছে যে আমাকে জোর করলেই আমি খাবো, না হলে আমি খাবো না। এবং যে নিউরনগুলো ওকে ভালোভাবে শিখিয়েছিল যে সুস্থভাবে বসে খেতে হয়, সেই নিউরনগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাকে। এই একটা খুব সুন্দর কথা, এটাকে বলা হয় প্লাস্টিসিটি অফ দ্য ব্রেন, অর্থাৎ প্লাস্টিক। আমাদের ব্রেনের প্লাস্টিসিটি, ব্রেনটা প্রয়োজন মতো বাড়ে কমে, এবং সেটা এটা সবচেয়ে বেশি হয় কখন, প্রথম 3 বছর, জীবনের প্রথম 3টে বছর। সেই ভানুর কমিক মনে করুন, কচি কাঁচা থাকতেই তো শেখানোর নিয়ম। এটা যে কি সাংঘাতিক কথা, ভানু মেডিকেল জেনে বলেছিলেন কিনা আমি জানি না, ভানু বন্দ্যোপাধ্যায়, কিন্তু সাংঘাতিক কথা। এবং এই প্রত্যেকটি যেটা সুভাষিস বাবু বলছেন, এর প্রত্যেকটা মেডিকেল বেসিস এটাই। আপনারা বারবার করে জোর দিচ্ছেন যে শিশুর জন্মের পর প্রথম 3টে বছর, এই যে আমরা বলছি যে রাগ জেদ বেশি, আমার বাচ্চাটা চঞ্চল, আমার বাচ্চাটা তো কমিউনিকেট করতে পারছে না বা করছে না, বা টিভিতে মগ্ন রয়েছে বা মোবাইলে মগ্ন রয়েছে, সেই ক্ষেত্রে একজন বাবা মা হিসেবে কখন তাকে সেই ব্যাপারটা অ্যাওয়ার হতে হবে? অর্থাৎ কিনা যেটা বললেন আপনারা যে বাবা মা তো অবশ্যই টেক কেয়ার করবে, এই জিনিসগুলো মানতেই হবে, কিন্তু অবশ্যই এই ডাক্তারের পরামর্শ নেওয়া, সেই ক্ষেত্রে কখন আসা উচিত? আপনারা বারবার করে প্রথম মানে তার জন্মের পর প্রথম 3টে বছর বললেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি অ্যাডভাইস করবেন যে এই সমস্যাগুলোকে কি গুরুত্ব সহকারে দেখতে হবে এবং ডাক্তারের কাছে কি আসতে হবে যদি এরকম সমস্যা থেকেই যায়, 3 বছর থেকেই যখন যদি শুরু হয়, আপনারা কি অ্যাডভাইস করবেন? আমি দুটো কথা বলে দিই, এর সঙ্গে যে আগের কথাটা হচ্ছিল তার ইয়েতে আরেকটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে 3 বছর তো একটা পার্ট শুনতেই পারলেন, 5 বছর পর্যন্ত একটা শিশুর কনসাস মাইন্ড ফুললি ডেভেলপ করে না। তা কনসাস মাইন্ড কি? কনসাস মাইন্ড মানে ঠিক বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে এক্ষুনি যদি আমি আপনাদের সামনে গল্প করি, আমাদের স্টুডিওতে না এক্ষুনি একটা হালুম এই ফুট উপর থেকে নেমে আসবে, তা আমরা এখানে যারা বড়রা রয়েছি কেউ বিশ্বাস করবো না, সবাই হেসে উঠবে। কিন্তু এটাই যখন আমি একটা শিশুকে বলছি, সেই শিশুটা কিন্তু ভাববে। ঠিক যেমন অনেক শিশুই ছোটটা আপনারা খেয়াল করেছেন বাড়িতে, তারা মনে করে টিভিতে যারা অভিনয় করছে তারা টিভির পেছনেই আছে, আবার একটু পরে উঠে আসবে। তো এই সময়ের এই ভাবনার সাথে সাবকনসিয়াস মাইন্ড, টেকনিক্যাল টার্মগুলো ছেড়ে দিন। মূল কথা এই সময়টায় যেটা
তাদের মাথায় যাবে সেটা কিন্তু সারা জীবন বইবে। ঠিক যেমন আমাদের ছোটবেলায় বলা হয়েছে তুমি খেয়ে নাও কিন্তু বুঝিয়ে আসবে। আমাদের এই 40+ আমাদের বয়স, আমরাও কিন্তু এখন একটু অন্ধকারে গেলে আজও ভয় পাই। তো সেই সময় আমাদের ব্রেনে এসছে, আজও আমরা সেটা তাড়াতে পারিনি। কাজেই আমরা এই জায়গাটাকে জাস্ট যদি উল্টে দিই, মানে আমাদের শিশুগুলোকে আমরা যদি ঠিক উল্টো কথা বলি যে তুমিই পারবে, তুমিই পারবে, তোমার মধ্যেই সমস্ত ক্ষমতা আছে, তাহলেই কিন্তু হয়ে যেতে পারে সাংঘাতিক কিছু। একটা শিশুর মধ্যে সেই কনফিডেন্স আসতে পারে, হ্যাঁ আমি তো সত্যিই পারবো, আমি তো সত্যিই সবকিছু করতে পারবো। এই আশাই আমাদের প্রত্যেকের কাছে। একদমই। আমাদের হাতে বিশেষ সময় নেই, তবে শেষ করার আগে স্যারের কাছে একটা খুব ছোট প্রশ্ন রাখবো। 2-3টা কথা যদি আমাদেরকে একটু প্রশ্ন উত্তরটা দেন। আপনারা বলছেন যে জন্মের পর 3 বছর এই জিনিসগুলো হতে পারে, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ডিউরিং প্রেগন্যান্সি সেই সময়টা কি মানে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে মা এবং বাবার ক্ষেত্রে? ডিউরিং প্রেগন্যান্সি একটা বাচ্চা যখন মায়ের গর্ভে ধীরে ধীরে বড় হচ্ছে, সেই সময় মা বাবা কতটা অ্যাওয়ার থাকতে হবে, মানে তাদের মেন্টাল হেলথের, মা বাবার মেন্টাল হেলথের কথা বলছি। সমস্যা হলো যে এর উত্তরটা খুব সুন্দর হয়, কিন্তু তার জন্য যে টাইমটা আমার সেটা নেই। একদমই তাই, খুব ছোট করে, খুব ছোট্ট করে বলছি, গর্ভাবস্থায় মিউজিক শুনলে বাচ্চার ভালো হয়। এটা বেসিস আছে, মেডিকেল বেসিস আছে। এটা কোনো মানে সিনেমায় দেখানো গল্প নয়। সিনেমায় তো প্রথম ভুল দেখায় 10 মাস 10 দিন, প্রথম ভুল। আমি ডাক্তার হিসেবে প্রথম এটাকে অপোজ করি। 10 মাস 10 দিনে কোনো প্রেগনেন্সি হয় না, এটা 9 মাস 7 দিন, 280 দিন। এটা হলো প্রথম ভুল। দ্বিতীয় কথা হলো যে একদম আছে, যদি অশান্তি নিয়ে সেই বাচ্চা গর্ভাবস্থায় বড় হয়, সেই বাচ্চার মধ্যে যে মেডিকেল প্রভাব পড়ে, এটা পস্টুলেটেড থিওরি। এটা আমি কি বলছি ইম্পর্টেন্ট নয়, এটা পস্টুলেটেড থিওরি, এটা একদম হয়। কিন্তু সময়ের অভাবে ডিটেলসে আমি যেতে পারছি না, মানে যেহেতু শেষ হতে হবে, প্রচন্ড প্রভাবের রয়েছে। আচ্ছা স্যার, আমরা আজকে এখানেই শেষ করছি, কিন্তু এখান থেকেই আমরা কোনো নেক্সট এপিসোডে আবারও শুরু করব। আমাদের হাতে আর একদমই সময় নেই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাই বাংলা।